প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় দ্বাদশ অধ্যায় সৌরজগৎ ও আমাদের পৃথিবী। আজকে এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। আজকে আলোচনায় যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো আমাদের পৃথিবীর আহ্নিক গতি, দিন ও রাতের সৃষ্টি, পৃথিবীর বার্ষিক গতি, ঋতুর পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আমাদের পৃথিবী। প্রাচীনকাল থেকে মানুষ পৃথিবীর আকৃতি কী রকমের হতে পারে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করত। তবে বিভিন্ন মতবাদ প্রচলিত থাকলেও বেশিরভাগ মতবাদেই দেখা গেছে পৃথিবীর আকৃতি মনে করা হতো চ্যাপ্টা থালা অথবা চাকতির মতো, অর্থাৎ পৃথিবী সমতল এবং পৃথিবীর অবস্থান চ্যাপ্টা থালার মতো করে অথবা একটি চাকতির মতো করে। তবে পরবর্তীতে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে পৃথিবীর আকৃতি সমতল নয় এবং এটি চ্যাপ্টা থালা অথবা চাকতির মতো নয়। পৃথিবী হলো গোলাকার, তবে একেবারে নিখুঁত গোলাকার নয়। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্ত একটু চাপানো, অনেকটা কমলা লেবুর মতো। আমরা যদি ভূগোলক দেখি তাহলে দেখতে পাবো পৃথিবীর আকৃতি কী রকমের। পৃথিবীর আকৃতি ভূগোলকের মতো এবং পৃথিবীর পৃষ্ঠের সমস্ত দিকে আমরা বসবাস করি। এখন প্রশ্ন আসতে পারে যে পৃষ্ঠে যদি অবস্থান করি তাহলে আমরা ছিটকে বাহিরে চলে যাচ্ছি না কেন? আমরা ছিটকে বাহিরে চলে যাচ্ছি না, এর কারণ হলো পৃথিবীর একটি আকর্ষণ বল রয়েছে। এই আকর্ষণ বলের নাম অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে সমস্ত বস্তু পৃথিবীর পৃষ্ঠের দিকে আকর্ষিত হয়, যার ফলে কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে বের হয়ে দূরে যেতে পারে না। পৃথিবীর আকর্ষণের মাধ্যমে সমস্ত কিছুকে তার পৃষ্ঠের সাথে আটকে রাখে। এ কারণে সমস্ত বস্তু পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে। এখন আসি পৃথিবীর গতি। পৃথিবীর দুই ধরনের গতি রয়েছে। একটি হলো পৃথিবীর আহ্নিক গতি, অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করে, এবং একটি হলো পৃথিবীর বার্ষিক গতি, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে যে গতিতে ঘূর্ণনশীল থাকে। পৃথিবীর আহ্নিক গতি আমরা সাধারণত দেখি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। একসময় মনে করা হতো যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পৃথিবীকে আবর্তন করে, কিন্তু এখন আমরা জানি যে সূর্য আসলে পৃথিবীকে আবর্তন করে না, পৃথিবী আসলে সূর্যকে আবর্তন করে। এবং এই দিন রাতের ঘটনা ঘটার পিছনে যে কারণটি রয়েছে সেটি হলো পৃথিবী তার নিজ অক্ষের উপরও আবর্তিত হয়। নিজ অক্ষের উপর সে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার কারণে আমাদের পৃথিবীতে দিন এবং রাত্রি সংগঠিত হয়। একটি লাটিম যদি ঘোরানো হয় তাহলে লাটিমটি যেভাবে ঘুরবে পৃথিবী ঠিক সেভাবে নিজ অক্ষের উপর আবর্তিত হয়। লাটিমটি ঘোরার সময় মাটিতে বা ভূমিতে একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে সে চলতে থাকে। অর্থাৎ লাটিমের দু ধরনের গতি রয়েছে, একটি হলো নিজ অক্ষের উপর নিজের আবর্তন গতি এবং সে যে পথে পরিক্রমণ করে সেই পথের গতি। পৃথিবীর ক্ষেত্রে এরকমের দুটো গতি রয়েছে, একটি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তিত হয় এবং অপরটি হলো সে একই সাথে সূর্যের চারিদিকেও আবর্তিত হয় বা সূর্যকে প্রদক্ষিণ করে। এই দুটো গতির কারণে পৃথিবীতে দিন রাত্রি এবং ঋতুর পরিবর্তন ঘটে। আমরা দিন রাত্রির ঘটনাটিকে একটি পরীক্ষার মাধ্যমে দেখে নিতে পারি। আমরা এই পরীক্ষার জন্য একটি ভূগোলক, একটি মোমবাতি অথবা একটি টর্চ লাইট নেব। একটি অন্ধকার ঘরে ভূগোলকটিকে স্থাপন করে তার একদিকে টর্চ লাইট অথবা মোমবাতি থেকে ভূগোলকের উপর আলো ফেলব। দেখা যাবে যে ভূগোলকের একদিকে আলোকিত হয়েছে এবং অপরদিক অন্ধকারে রয়েছে, অর্থাৎ যেদিকে আলোকিত হয়েছে সেই প্রান্তটি হলো
দিন এবং যে প্রান্তে আলো পৌঁছায়নি অর্থাৎ যে প্রান্তটি অন্ধকার সেই প্রান্তটি হলো রাত। এভাবে যদি ভূগোলকটি এখন ঘোরানো হয় তাহলে দেখা যাবে যে যে অংশে এখন দিন রয়েছে সেই অংশটি ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে এবং অন্ধকার ঘনিয়ে আসছে। তাকে ঘোরাতে থাকলে অন্ধকারে চলে যাবে এবং তখন সেখানে রাত হবে। এরপরে যদি ঘোরাতে থাকি তাহলে সে আবারও ঘুরে মোমবাতি অথবা টর্চ লাইটের দিকে চলে আসবে, অর্থাৎ তখন ওই জায়গাটিতে আবারও দিন সংগঠিত হবে। অর্থাৎ এভাবে ঘুরতে থাকলে দিন এবং রাত পর্যায়ক্রমে একই স্থানে চলতে থাকবে। আমরা যদি এটাকে পৃথিবীর সাথে তুলনা করি তাহলে পৃথিবীতে একই ঘটনা ঘটছে, অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত সূর্যের দিকে সেই প্রান্তে তখন দিন থাকে এবং পৃথিবীর যে প্রান্ত সূর্যের বিপরীত দিকে তখন সেখানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে সেখানে রাত থাকে। পৃথিবী যেহেতু নিজ অক্ষে ঘুরতেছে বা ঘূর্ণনশীল, এ কারণে ওই দিনের অংশটি ধীরে ধীরে সূর্যের বিপরীত দিকে চলে আসে এবং তখন সেখানে রাত ঘনিয়ে আসে এবং রাতে পরিণত হয় এবং সে এভাবে ঘুরতে থাকলে সে আবারও পুনরায় ঘুরে সূর্যের সামনের দিকে চলে আসে এবং তখন সেখানে আবারও দিন সংগঠিত হয়। এভাবে পৃথিবীর ঘূর্ণনের ফলে অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের ফলে দিন রাত দিন ইত্যাদি পর্যায়ক্রমে সংগঠিত হবে। পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে আসে বা নিজ অক্ষে একবার আবর্তিত হয় 24 ঘন্টায় একবার। পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারিদিকে 365 দিন 6 ঘন্টায় একবার আবর্তিত হয় বা এই গতিকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। তবে দেখা গেছে যে এই 365 দিন বা এক বছরে সবসময় দিন রাতের দৈর্ঘ্য সমান হয় না। কখনো দিন বড় রাত ছোট, আবার কখনো দিন ছোট রাত বড় হয়। আবার কখনো শীত বেশি অনুভূত হয়, আবার কখনো গরম বেশি অনুভূত হয়, আবার কখনো শীত গরম কোনোটিই বেশি অনুভূত হয় না। এর কারণ কি? এগুলো ভিন্ন ভিন্ন ঋতু এবং এই ঋতু পরিবর্তনের কারণে সংঘটিত হয়। এখন এই ঋতু পরিবর্তন কেন ঘটে? এই ঋতু পরিবর্তন ঘটার কারণ হলো পৃথিবী সূর্যকে যে অক্ষকে কেন্দ্র করে আবর্তন করে, পৃথিবী সেই অক্ষের সাথে 23 ডিগ্রি কোণে বেঁকে সূর্যকে আবর্তন করে। অর্থাৎ পৃথিবীর সূর্যকে আবর্তনের ক্ষেত্রে পৃথিবী সোজাভাবে অবস্থান করে না, সে কিছুটা বেঁকে একদিকে হেলে অবস্থান করে। এ কারণে সূর্যের আলো পৃথিবীর সব জায়গায় সমানভাবে পৌঁছায় না, যার ফলে সব জায়গায় উত্তাপ সমান অনুভূত হয় না এবং দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয় না। পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর দিকটিকে বলা হয় উত্তর গোলার্ধ এবং বিষুবরেখা থেকে দক্ষিণ দিকটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। দেখা গেছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের নিকটে চলে আসে, আবার কখনো সূর্যের থেকে দূরে চলে যায়। যখন সূর্যের নিকটে চলে আসে তখন সেখানে গ্রীষ্মকাল এবং যখন দূরে সরে যায় তখন সেখানে শীতকাল। আমাদের বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। 21শে জুন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন সেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় এবং সেখানে উত্তাপ এবং আলো বেশি পৌঁছায় এবং তখন সেখানে গ্রীষ্মকাল, সেখানে দিন বড় হয়, রাত ছোট হয়। বিপরীত ঘটনা ঘটে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধ তখন হেলে থাকে এবং সূর্য থেকে দূরে অবস্থান করার কারণে সেখানে সূর্যের আলো কম পৌঁছায় এবং সেখানে তখন শীতকাল থাকে এবং সেখানে রাতের দৈর্ঘ্য বেশি থাকে, দিনের দৈর্ঘ্য কম থাকে। এরপরে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন 23শে সেপ্টেম্বরে পৌঁছায় তখন উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরবর্তী থাকে, যার ফলে উভয় গোলার্ধের দিন এবং রাত তখন সমান থাকে। তখন উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে থাকে বসন্তকাল। এরপরে যখন আবার পৃথিবী ঘুরতে ঘুরতে 22শে ডিসেম্বরে উপনীত হয় তখন উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে অবস্থান করে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে। যেহেতু উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে অবস্থান করে তখন সেখানে শীতকাল এবং দিনের দৈর্ঘ্য ছোট, রাতের দৈর্ঘ্য বড় এবং সেখানে তাপমাত্রা এবং আলো কম থাকে।
দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত ঘটনা ঘটে। সে গোলার্ধ যেহেতু সূর্যের নিকটে অবস্থান করে, তখন সেখানে লম্বভাবে তাপ এবং আলো আপতিত হয় এবং সেখানে দিনের দৈর্ঘ্য বেশি থাকে, রাতের দৈর্ঘ্য কম থাকে। এরপরে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন 21শে মার্চে উপনীত হয়, তখন উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমদূরবর্তী থাকে। তখন উভয় গোলার্ধের দিন রাত্রি সমান থাকে। তখন উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। এভাবে সূর্যের একটু বেঁকে ঘূর্ণনের ফলে বিভিন্ন ঋতুর উৎপত্তি হয় এবং এই উৎপত্তির ফলে এক এক সময় আবহাওয়া এক এক রকমের থাকে। সূর্যের যদি বার্ষিক গতি না থাকতো, তাহলে আমাদের ঋতুর পরিবর্তন হতো না। ঋতুর পরিবর্তন না হলে যেই জায়গাটি শীতকাল, সেখানে সবসময় শীতকাল থাকতো, এবং যেই জায়গাটি গ্রীষ্মকাল, সেই জায়গাটি সবসময় গ্রীষ্মকাল বিরাজ করত। এবং আমরা যে একই অঞ্চলে এক একটা ঋতুতে এক এক রকমের ফল এবং সবজি পেয়ে থাকি, সেটি আমরা পেতে পারতাম না। এছাড়াও আমাদের এই ঋতু পরিবর্তনের ফলে দুই গোলার্ধে বা দুই মেরুতে কখনো তাপমাত্রা বেড়ে যায়, বরফ গলে যায়, আবার কখনো তাপমাত্রা কমে সেখানে বরফ জমে যায়। যখন বরফ গলে যায়, তখন সেখানে কৃষিকাজ করা সম্ভব হয় এবং তাদের জীবনযাপন করা সম্ভব হয়। যদি এই পরিবর্তন না হতো, তাহলে কোনো গোলার্ধ সবসময় শীতকাল থাকতো এবং সেই জায়গাটি বসবাস অনুপযোগী হয়ে যেত। এই কারণে ঋতু পরিবর্তন আমাদের জন্য শুভ বা মঙ্গলদায়ক। আশা করি সবাই টপিকসগুলো বুঝতে পেরেছ। আমাদের অনলাইন ক্লাসের আজকে শেষ ক্লাস। আশা করি বিগত দিনে ক্লাসগুলো সবাই ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। সবার শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।